নমস্কার, আমি সুশ্রুত চৌধুরী। তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই। আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানুয়ারি মাসের সেকেন্ড উইকের যে সমস্ত কারেন্ট ইকোনমির খবরগুলো রয়েছে সেগুলো দেখব। আমরা এই সিরিজে শুধুমাত্র কারেন্ট ইকোনমি নিয়ে যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলোই দেখি না। আমরা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যে স্ট্যাটিক পার্টটা রয়েছে সেই স্ট্যাটিক পার্টটাকেও কিন্তু আমরা আপডেট করে নিতে ছাড়ি না। তো আমাদের এই ভিডিওতে গোটাটাই তোমরা পেয়ে যাবে, শুধুমাত্র উইক ওয়াইজ কারেন্ট ইকোনমি নয়, তার সঙ্গে সঙ্গে তার রিলেট করে যে স্ট্যাটিক পার্টটা রয়েছে সেটা। তো আজকের আমাদের ভিডিওতে আমরা কি কি বেছে নিয়েছি একবার দেখে নেব। আজকের আমাদের টপিকের মধ্যে রয়েছে ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ। আমরা দেখব আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কি বলছেন আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক গ্রোথ নিয়ে, আমরা দেখব সেই নিয়ে। আমরা কথা বলবো এই অর্থনৈতিক গ্রোথ সংক্রান্ত যে জিডিপি রয়েছে সেই জিডিপির ব্যাপারেও। যদিও আমাদের এই কনসেপ্টটা আমরা লাস্ট ভিডিওতেও দেখেছি, তাও আমরা কিছু জিনিস ঝালিয়ে নেব জিডিপি সংক্রান্ত, যেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ইন্ডিয়াজ আউটওয়ার্ড এফডিআই, এটা একটা দারুণ সুন্দর টার্ম যেটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি। এটা আবার আমাদের কিভাবে জড়িয়ে রয়েছে জিডিপির সঙ্গে সেটা সম্পর্কে আমরা কথা বলবো। আউটওয়ার্ড এফডিআই ব্যাপারটা কি? তো এখানে অবশ্যই এফডিআই কনসেপ্টটা আসবে, কিন্তু তার সঙ্গে আউটওয়ার্ড ইনওয়ার্ড ব্যাপারটা কি সেটা আমরা দেখব। আমরা রিটেল ইনফ্লেশনের ব্যাপারটা দেখব, মুদ্রাস্ফীতির ব্যাপারটা কি রয়েছে, এবং অবশ্যই ভারতবর্ষে কোন কোন তালিকার সাহায্যে এই মুদ্রাস্ফীতি কন্ট্রোলের ব্যাপারটা করা হয় সেই সমস্ত তালিকাগুলো সম্পর্কে জানবো। নতুন এমন যে 4টি তালিকা যার মাধ্যমে আমাদের গোটা হিসেব নিকেশ রাখা হয় রিটেল ইনফ্লেশনের, সেটা নিয়েও আমরা কথা বলবো। আমরা সেবির চেয়ারপারসনের যে মাল্টিলিঙ্গুয়াল ইনিশিয়েটিভ রয়েছে সেই নিয়ে আমরা কথা বলবো। দেখব যে সেবির সিলভার জুবলি অনুষ্ঠানে আমাদের সেবির যিনি চেয়ারম্যান রয়েছে তিনি এই মাল্টিলিঙ্গুয়াল ইনিশিয়েটিভের কথা ঘোষণা করেছেন, কি ব্যাপারটা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ডিপোজিটারির কনসেপ্টটা কি, সেই ডিপোজিটারির কনসেপ্টটাও আমরা এখানে দেখব। আর তার সঙ্গে থাকছে হচ্ছে সবার শেষে এলআইসির জীবন ধারা 2 প্ল্যানটা কি। তাহলে শুরু করছি সবার প্রথমে আমরা আমাদের প্রথম যে খবরটা রয়েছে সেই খবরটা দিয়ে, যেখানে আমরা দেখব ইন্ডিয়াজ ইকোনমিক গ্রোথ, সেটা নিয়ে আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন কি বলছেন। আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট, একটা সাংঘাতিক গ্লোবাল সামিট হয় যেটা আমরা গুজরাটে দেখতে পাই অনুষ্ঠিত হয়, এরকমই প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা করে এফডিআই এর জন্য বিভিন্ন ফরেন ইনভেস্টারদের নিয়ে, বিভিন্ন রকম ফরেন অ্যাসোসিয়েটসদের নিয়ে, বিভিন্ন কোম্পানির ওনারদেরকে নিয়ে সময় সময় বিভিন্ন রাজ্য করে থাকে, এবং তাদের বক্তব্য থাকে এই সমস্ত সামিটের মাধ্যমে। আমরা দেখতে পাই যে তাদেরকে আহ্বান জানানো হয় যে তারা আসুক, ভারতবর্ষে এসে কাজ করুক, সেই রাজ্যে এসে কাজ করুক। এরকম আমাদের বেঙ্গল সামিটও কিন্তু আমরা সময় সময় খবরে আসে বলে দেখতে পাচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের কারেন্ট পজিশন হচ্ছে, ভারতবর্ষ হচ্ছে ফিফথ লার্জেস্ট ইকোনমি। ভারতবর্ষ হচ্ছে আমাদের জিডিপি তালিকায় ফিফথ লার্জেস্ট ইকোনমি উইথ $3.4 ট্রিলিয়ন। এই হচ্ছে ভারতবর্ষের বর্তমান জায়গা। খুশির খবর একটাই, ভারতবর্ষ কিন্তু আমাদের যে 190 বছরের পরাধীন করে রেখেছিল যে দেশ, সেই 190 বছরের পরাধীন করে রাখা সেই যে গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডমের কথা যদি বলি, তাকে কিন্তু ছাড়িয়ে চলে এসছে। গ্রেট ব্রিটেন এখন 6th পজিশনে রয়েছে, ভারত এখন এই মুহূর্তে 5th পজিশনে রয়েছে, হুইচ ইজ আ গ্রেট নিউজ ফর ইন্ডিয়া। এর সঙ্গে সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এতেই খুশি নই, আমরা কিন্তু তৃতীয় স্থানে যাওয়ার চেষ্টা করছি, টু বিকাম থার্ড লার্জেস্ট ইকোনমি বাই 2027-28। এইটাও কিন্তু আমাদের একটা টার্গেটের মধ্যে পড়ছে। এবং আমাদের আগে আরো কে কে রয়েছে, আমরা যেহেতু 5th পজিশনে রয়েছি, আমাদের আগে যে সমস্ত দেশগুলো রয়েছে একদম র্যাঙ্ক অনুসারে আমাদের ইউএস, চায়না, জাপান এবং জার্মানি আমাদের আগে রয়েছে। দেখতেই পাচ্ছ ব্রিটেনের ব্যাপারটা নেই, ব্রিটেন 6th পজিশনে রয়েছে। তো সীতারামনজি তিনি বলছেন যে আমাদের ইন্ডিয়ার এই যে থার্ড পজিশন সিকিউর করাটা খুব জরুরি, আমাদেরকে $5 ট্রিলিয়ন ওপরে উঠতে হবে, তবেই সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো। এবং আমরা যদি খুব কনজারভেটিভ এস্টিমেট নিয়েও চলি, কনজারভেটিভ মানে মানে মোটামুটি একটা কথা তোমরা হয়তো শুনে থাকবে, আচ্ছা তোমার পরীক্ষা কেমন হলো, তোমরা বলো না মোটামুটি স্যার। তো এই যে মোটামুটির ব্যাপারটা যে রয়েছে, এই মোটামুটির ব্যাপারটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটা ডিসেন্ট একটা গ্রোথ নিয়ে চলি, মানে জেনারেলি ভারতবর্ষের এফডিআই এর যে ব্যাপারটা, সরি, ভারতবর্ষের যে জিডিপি গ্রোথের যে ব্যাপারটা রয়েছে সেই গ্রোথের ব্যাপারটাকে আমরা মোটামুটি ভাবে দেখতে পারি 9 থেকে 10-এর কাছাকাছি রাখা।
9 to 10% যদি আমরা প্রত্যেক ইয়ার অন ইয়ার গ্রোথ করতে পারি, প্রত্যেক বছর যদি আমরা বাড়তে পারি, তাহলে খুব সহজেই 247 মধ্যে আমরা $30 ট্রিলিয়ন ইকোনমি হতে পারবো। এবং 247 মধ্যে ওই $30 ট্রিলিয়ন ইকোনমি হওয়াটাই হচ্ছে আমাদের একটা খুব বড় টার্গেট। বুঝতেই পারছো এই সালটা কেন গুরুত্ব রাখছে। সেই সালটা অটোমেটিক্যালি আমাদের সামনে গুরুত্বপূর্ণ, তার কারণ 1947 আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতার 100 বছরের মধ্যে আমরা নিজেদেরকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি, এটা যেন আমরা বুক বাজিয়ে গোটা পৃথিবীর সামনে বলতে পারি। এখানে তোমাদের অবশ্যই আরো কিছু কিছু জিনিস যেটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ব্যাপারটা, যেটা নিয়ে আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। এটা কিন্তু একটা খুব সাংঘাতিক আঁকড়া চলে এসছে। তো এই আঁকড়াগুলো আমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য একটু রেডি করতে হবে, যে আমরা কিরকম ভাবে কাজ করছি, আমরা কতটা এগোতে পেরেছি। যেরকম ইন্ডিয়া অ্যাট্রাক্টেড $919 বিলিয়ন লাস্ট 23 বছরে। আমি যদি গত 23 বছরের কথা দেখি, তাহলে আমরা বলতে পারছি যে 2000 সাল থেকে 2023 অব্দি প্রায় $919 বিলিয়ন ভারতবর্ষে কিন্তু টাকা ঢুকেছে ফরেন থেকে। এটা কিন্তু একটা হিউজ সাম অফ মানি, যেটা কিন্তু আমাদেরকে মানতে হবে যে ভারতবর্ষ কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছে যে গোটা বিশ্বের কাছে আমরা একটা বিশ্বাসযোগ্যতা পেয়েছি। গোটা বিশ্বের কাছে আমরা একটা বিশ্বাসযোগ্যতা পেয়েছি। তো এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, এইখানে আমি অবশ্যই বলে রাখি, এখানে কিন্তু অনেকগুলো ইকোনমিক আসপেক্টস নিয়ে আমাদের কথা বলা হচ্ছে। একদিকে যেরকম জিডিপি গ্রোয়ের ক্ষেত্রে কথা বলা হচ্ছে, সেরকম ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ক্ষেত্রে কথা বলা হচ্ছে। তো স্ট্যাটিক পোর্শনের দিক থেকে দেখতে গেলে এই জিডিপি যে টপিকটা, এটা আমাদের জাতীয় আয় টপিকে আসে, এটা আমাদের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় টপিকে আসে। এটা নিয়ে আমরা আগের ভিডিওতে খুব ডিটেলসে কথা বলেছি, সেই জন্য আমি আর এই ভিডিওতে বেশি কথা বলবো না। আর এফডি এর ব্যাপারটা যেটা রয়েছে, সেটা কিন্তু আমাদের বিওপি বা আমাদের এক্সটার্নাল সেক্টর যেটাকে আমরা বলি, সেই এক্সটার্নাল সেক্টর টপিকের মধ্যে আমাদের চলে আসছে, যেখানে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে কথা বলি। এই যে ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে, এই ব্যালেন্স অফ পেমেন্টে দুটো অ্যাকাউন্ট থাকে। একটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে ছোট্ট করে যদি আমি এই জিনিসটাকে বোঝাতে চাই, তাহলে জিনিসটা অনেকটা এরকম। কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে, ধরে নিলাম যে কেউ যদি বেতন পায় বা স্যালারি পায়, সেটা যেরকম তার কারেন্ট অ্যাকাউন্ট, মানে এটার জন্য সে রোজ খাটাখাটনি করছে, প্রতিদিন অফিসে গিয়ে চাকরি করছে, তো সেই জন্য মাসের শেষে বেতন পেয়েছে, সেটা হচ্ছে তার কারেন্ট অ্যাকাউন্ট। অন্যদিকে সে যদি কোথাও থেকে লোন নিয়ে থাকে, কোনো ব্যাংকের থেকে লোন নিয়ে থাকে, তাহলে একটা মোটা টাকা তার কাছে ঢোকে, সেটা হচ্ছে তার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ভারতবর্ষের ক্ষেত্রেও ঠিক বিওপিটা এইভাবেই পালন করা হয়। একদিকে আমরা দেখতে পাই কারেন্ট অ্যাকাউন্ট, আরেকদিকে আমরা দেখতে পাই ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই কারেন্ট অ্যাকাউন্টকে আবার দুটো ভাগে ভাগ করা যায় বিওপিতে। একটা হচ্ছে তোমার ভিজিবল, একটা হচ্ছে ইনভিজিবল। ভিজিবলের ব্যাপারটা হচ্ছে যেখানে আমরা দেখতে পাই যে যে সমস্ত গুডস গুলো আমরা তৈরি করছি, সেইগুলোকে এই ভিজিবল অ্যাকাউন্টের মধ্যে রাখা হয়। আর ইনভিজিবল যেটা, সেই ইনভিজিবলের মধ্যে অবশ্যই যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, যেরকম সার্ভিসেস, সেইগুলোকে আমরা ইনভিজিবলের মধ্যে রাখি। এইভাবে আমরা দুটো অ্যাকাউন্টে ভাগ করতে পারি। এছাড়াও ক্যাপিটাল অ্যাকাউন্টকে আবার বেশ কিছু ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি খুব বড় পার্ট হচ্ছে আমাদের ফরেন ইনভেস্টমেন্টস, যেখানে আমরা দেখতে পাই দুটো ফ্লোতে আমাদের টাকা আসে। একটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। আবার এর মধ্যে আরেকটা টার্ম তোমরা পাবে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, সেটা আবার এই দুটোর মধ্যেই চলে আসে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, সেগুলো এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মধ্যেই আসে। আবার এই ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা এনআরআই অ্যাকাউন্টও ধরতে পারি। আবার এই ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা যদি কোনো রকম কোনো লোন নিই, যেরকম সভেরেইন লোন, একজন সরকার যখন কোনো বিদেশি কোনো সংস্থা থেকে লোন নিচ্ছে বা বিদেশি কোনো রকম গ্রুপ থেকে যখন লোন নিচ্ছে, যেরকম বিওপি ক্রাইসিসের সময় আমরা আইএমএফ এর থেকে $2.2 বিলিয়ন লোন নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের এটার আন্ডারে চলে আসে। তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু আমি একবার চেষ্টা করলাম তোমাদেরকে মোটামুটি ভাবে একবার ধরিয়ে দেওয়ার, যে এক্স্যাক্টলি কোন জায়গাগুলো আমাকে ধরতে হবে যখন আমরা এই এক্স্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা করব। তো এটার সঙ্গে সঙ্গে আমরা যদি এই দুটো জায়গা, একটা হচ্ছে জাতীয় আয়ের জায়গাটায় যে আমাদের জিডিপির ব্যাপারটা রয়েছে, সেটা যদি একবার ঝালিয়ে নিই, যেখানে আমরা হেড কাউন্ট গ্রোথ রেট ব্যাপারটা দেখছি বা আমাদের দেশের গ্রো করার ব্যাপারটা দেখছি, যেটা এই জিডিপি চ্যাপ্টারে স্পষ্টভাবে বলা থাকবে। আর এক্সটার্নাল সেক্টরে যদি আমি বলি, তাহলে এফডিআইটা আমরা পেয়ে যাব কিসের মধ্যে, না বিওপি বা ব্যালেন্স অফ পেমেন্ট, এবং তাকে যে দুটো ভাগে ভাগ করা যায় তার মধ্যে। এগিয়ে যাচ্ছি আমরা নেক্সট। এই এফডিআই নিয়ে আরেকটা খবর আমাদের সামনে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আউটওয়ার্ড ফ্লো অফ এফডিআই। এখানে আমরা দুটো জিনিস জানবো, হোয়াট ইজ আউটওয়ার্ড ফ্লো এবং হোয়াট ইজ ইনওয়ার্ড ফ্লো। তার আগে একবার দেখে নি কি বলতে চাইছি এখানে।
বলছে ইন্ডিয়া উইটনেসড আ শার্প ডিক্লাইন ইন ইটস আউটওয়ার্ড ফ্লো অফ এফডিআই। মানে এটা যে ভারতবর্ষের ক্ষেত্রে খুব একটা ভালো খবর তা নয়। আউটওয়ার্ড ফ্লো এবং ইনওয়ার্ড ফ্লো এর ব্যাপারটা দেখার আগে একটু আমরা খবরটাকে দেখে নিচ্ছি, তারপরে আমরা বুঝবো কেন ভারতের জন্য ভালো নয়, ওয়াই ইট ইজ প্রবলেমেটিক। ঠিক আছে, এই যে জিনিসটা আমি বললাম যে ভালো নয়, বা তোমাদের মধ্যে প্রশ্ন আছে স্যার কেন স্যার ভালো নয়, তো এই জিনিসগুলো আমরা দেখবো। বাট তার আগে দেখে নিই যে খবরটাতে কি বলছে। বলছে দিস মার্কস আ সিগনিফিকেন্ট ডাউন টার্ন ফ্রম ওভার 4.12 বিলিয়ন রেকর্ডেড ইন ডিসেম্বর 2022। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর 2023-তে 2.25 বিলিয়নে আছে, সেটা আগের বছরই ঠিক এই সময় আমরা দেখতে পাই 4.1 বিলিয়ন ছিল। এইবার আমরা চলে আসছি, আমরা আর বেশি এখানে আমাকে এই জায়গাটা না দেখে আমরা চলে আসছি আউটওয়ার্ড এবং ইনওয়ার্ডের ব্যাপারটা কি রয়েছে, তারপরে আমরা আবার খবরটা দেখব। দেখো, আমরা যখন বিওপি ক্রাইসিসের যে এফডিআর কথাটা দেখলাম, যেখানে আমরা ফরেন ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে আমাদের কি না, আমরা ফরেন ইনভেস্টমেন্ট বলতে আমরা যেটা ভারতবর্ষের ক্ষেত্রে বুঝি যে বিদেশিরা ভারতবর্ষে টাকা ঢালছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কি বিদেশি টাকা ভারতে ঢুকছে। এই জিনিসটা আমরা পুরো জিনিসটা ব্যাপারটা এইভাবে দেখি। কিন্তু এইখানে আমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতীয়রাও তো বাইরেতে ইনভেস্ট করে, তাই না? ভারতীয় যে সমস্ত মানুষ রয়েছে, ভারতীয় যে সমস্ত ইন্ডিভিজুয়াল বা যে সমস্ত কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো কিন্তু বিদেশের বাজারে ইনভেস্ট করছে। কোম্পানি ইনভেস্ট করছে কোথায় না বিদেশে। এক মিনিট, ইনভেস্টমেন্ট বিদেশে। তাহলে এই দুটো জিনিসই কিন্তু আমরা ফরেন ইনভেস্টমেন্টের মধ্যে দেখি। তো এই যে প্রথম জিনিসটা যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতে টাকাটা বিদেশ থেকে ঢুকছে, এইটাকে বলে হচ্ছে ইনওয়ার্ড এফডিআই। কিচ্ছু না, সোজা ব্যাপার। আর এইটা হচ্ছে ভারত থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলে হচ্ছে আউটওয়ার্ড এফডিআই। মানে আমরা এখানে কি করছি, আমরা এখানে ভারতীয় কোম্পানি বা ভারতীয় সংস্থা হিসেবে আমরা কি করছি, বিদেশে ইনভেস্ট করছি। এটা কিন্তু একটা খুব বড় জায়গা আমাদের জন্য। কেন আমি বললাম যে আমরা এই যে এখানে খবরটা দেখতে পাচ্ছি যে এইখানে এটা ডাউনওয়ার্ড টার্নে রয়েছে, এটা আমাদের জন্য খারাপ কেন? তার মানে যদি এইটা আমার কমে যায়, তাহলে এখানে আমাদের কি কমে যাবে? এখানে আমাদের কমে যাবে হচ্ছে ইনকাম ফ্রম অ্যাব্রড, বা অনেক সময় এটাকে তোমরা বিভিন্ন বইতে নেট ইনকাম ফ্রম অ্যাব্রড বলেও জানো। ঠিক আছে, এই জিনিসটা আমরা কোথায় পাই না, এই জিনিসটা এই যে দুটো টার্ম, একটা হচ্ছে ইনকাম ফ্রম অ্যাব্রড, আমি এখানে লিখে দিই, মানে এক কথায় আমাদের বিদেশ থেকে আয়। এটা তোমরা শুনেছো নিশ্চয়ই, ইনকাম ফ্রম অ্যাব্রড। আর এই যে দুটো টার্ম রয়েছে, এই দুটো টার্ম আমরা পাচ্ছি হচ্ছে জাতীয় আয় চ্যাপ্টারে, যেখানে আমরা কি দেখছি না, জাতীয় আয়তে আমরা জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট নিয়ে পড়েছি। সেখানে আমরা জানি যে জিএনপির ফর্মুলা কি, জিএনপির ফর্মুলা হচ্ছে জিডিপি প্লাস এই ইনকাম ফ্রম অ্যাব্রড বা নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। এই যে বিদেশ থেকে আয়ের যে ব্যাপারটা রয়েছে, এই বিদেশ থেকে আয়ের মধ্যে কিন্তু আমাদের ভারতীয় কোম্পানি বিদেশে যে ইনভেস্টমেন্ট করছে, সেই জায়গাটা কিন্তু একটা খুব বড়সড় জায়গা রাখে। কারণ কি, খুব স্বাভাবিক ব্যাপার যে যত ইনভেস্টমেন্ট হবে সেখানে আমাদের ইনকাম পসিবিলিটিস তত বাড়বে আমাদের, তাই তো? হিসেব তো তাই বলে নাকি, ইনকাম পসিবিলিটিস বাড়বে মানে কি স্যার? পসিবিলিটিস বাড়বে তার মানে কি, তার মানে হচ্ছে একটাই যে আমাদের সেখানে আয়ের যে ব্যাপারটা রয়েছে সেটা সেখানে বাড়ার একটা চান্সেস রয়েছে। তো সেই জন্য এই যে আউটওয়ার্ড এফডিআই পড়ে যাওয়াটা, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের অর্থনীতির জন্য খুব একটা ভালো খবর নয়। আবার ইনওয়ার্ডটা পড়ে যাওয়াটাও ভালো নয়। আমাদের দেশে যেরকম বিদেশি টাকা আসার প্রয়োজন রয়েছে, সেরকম ভারতবর্ষ থেকে বিদেশে ইনভেস্টমেন্ট করারও ব্যাপার রয়েছে। এখানে অবশ্যই তোমাদের আরেকটা জিনিস মনে করে দিতে যাই, সেটা হচ্ছে ক্যাপিটাল। সেটা হচ্ছে ক্যাপিটাল, এখানে আরেকটা কনসেপ্ট চলে আসবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা এই যে কিছুক্ষণ আগে যে বিওপি ক্রাইসিসের তোমার কি দেখলাম, বিওপি যে আমাদের টপিকটা রয়েছে, সেখানে আমরা দেখলাম না যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এইখানে আরেকটা জিনিস চলে আসে, যেটা হচ্ছে তোমার ফুললি কনভার্টিবল কিনা, এটাকে বলে হচ্ছে
কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি আর ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। এই কনসেপ্টটা কি স্যার? এই কনসেপ্টটা হচ্ছে, তোমাকে ছোট্ট করে একটু বলে দিই, কনভার্টিবিলিটি মানে হচ্ছে আমরা ধরো বিনিময় করছি, কনভার্ট করছি। তার মানে আমি একটা সোজা কথায়, আমি বিদেশে একটা টাকা যখন লগ্নি করতে যাচ্ছি, ঠিক আছে, আমি তো তখন নিশ্চয়ই ভারতীয় টাকায়, আমি যখন ভারতীয় টাকায় নিয়ে, আমি ভারতবর্ষে থাকলে ভারতবর্ষে ভারতীয় টাকা দিয়ে ভারতবর্ষে লগ্নি করতে যাচ্ছি, কিন্তু বিদেশে যেই মাত্র টাকা ঢালবো সেই মাত্র আমার কিসের দরকার হবে? সেই মাত্র আমার ডলারের দরকার হবে, বা পাউন্ডের দরকার হবে, বা ইউরোর দরকার হবে, বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডলারেই জিনিসটাকে চেঞ্জ করি, তাই না? তো আমাকে কি করতে হবে? ধরো আমি বিদেশের বাজারে যদি আমি 10 লাখ টাকা ঢালি, তাহলে আমি তো আর 10 লাখ টাকা নিয়ে যাব না, তাহলে আমি 10 লাখ টাকাকে কি করব? কনভার্ট করব ডলারে। তো এইখানে কনভার্টিবিলিটির এই ইস্যুটা চলে আসে, ঠিক আছে, যে ক্যাপিটাল অ্যাকাউন্টে যে সমস্ত টপিকগুলো পড়ছে তার মধ্যে অবশ্যই ইনভেস্টমেন্ট একটা টপিক, সেখানে আমার একটা বাধ্যবাধকতা থাকে, কারণ কি ভারতবর্ষ কিন্তু এমন একটা দেশ যেখানে 100% ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি নেই। মাথায় রাখতে হবে এই জিনিসটা। এই জিনিসটা পুরোটা চলে আসছে হচ্ছে আমাদের ফিমা অ্যাক্টের আন্ডারে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, যার আন্ডারে আমাদের এই পুরো জিনিসটাকে রেগুলেট করা হয়, এবং এই অ্যাক্টের আন্ডারে বলা হয়েছে যে ঠিক কত পরিমাণ টাকা আমরা এক একবারে নিয়ে গিয়ে বিদেশে ইনভেস্ট করতে পারবো। তো এখানেও একটা খুব বড় কারণ দাঁড়িয়ে যাচ্ছে যে আমাদের এই যে আউটওয়ার্ড এফডিআইটা পড়ে যাচ্ছে, তার পেছনে স্ট্রিক্টার নর্মস অফ ফিমাও কিন্তু একটা খুব বড় কারণ, যে আমরা জিনিসটাকে চেপে ধরছি। কেন চেপে ধরছি আবারও বলে দিই, ভারতবর্ষের ক্ষেত্রে ডলারের পুরো জিনিসটা রিজার্ভ করার কাজ হচ্ছে আরবিআই এর। ভারতবর্ষের ক্ষেত্রে লিমিটেড ফরেন এক্সচেঞ্জ আমাদের কাছে থাকে, কারণ কি আরবিআই এর কাছে শুধুমাত্র টাকা ছাপানোর অধিকার রয়েছে, ডলার ছাপানোর অধিকার কিন্তু নেই। তো আমরা কি করি? ডলার সঞ্চয় করি, আমরা ডলার সেভ করি, যেখান থেকে আসে সেখান থেকে সঞ্চয় করি। তো আরবিআই খুব ভেবেচিন্তে জিনিসটাকে বাইরে বের করতে দেয়। তো সেই জন্য যখনই আমরা ক্যাপিটাল কোনো কারণের জন্য টাকাটাকে কনভার্ট করতে চাই, তখন আমরা দেখতে পাই যে একটা বাধ্যবাধকতা, একটা লিমিটেশন সেখানে আমরা চলে আসে। হয়তো এরকমই একটা লিমিটেশন আমরা যে ডিমনিটাইজেশনের সময় দেখেছিলাম, যে আমার কাছে অগাধ অ্যাকাউন্টে টাকা থাকলেও আমি কিন্তু দিনে 1400 টাকা বা 2500 টাকার বেশি তুলতে পারতাম না। ঠিক একই ব্যাপার, আজকে যদি আদানি আম্বানি সে যদি বলে যে আমার কাছে 100 কোটি টাকা রয়েছে, আমি 100 কোটি টাকা বিদেশে ইনভেস্ট করতে চাই, তাহলে 100 কোটি টাকার পরিবর্তে আরবিআই কে সেই ডলারটা দিতে হবে। আরবিআই যদি সেই 100 কোটি টাকার পরিবর্তে ডলারটা ছেড়ে দেয়, তাহলে যদি অন্যান্য কোনো ক্ষেত্রে আমার ডলারের প্রয়োজন হয়, তখন কোথা থেকে আসবে? ঠিক সেই কারণেই আমাদের ফিমা অ্যাক্টের আন্ডারে কনভার্টিবিলিটাকে চেপে রাখা হয়েছে। অন্যদিকে ভারতবর্ষ আরেকটা দেশ, যে দেশে কিন্তু 100% কনভার্টিবিলিটি রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট পারপাসের জন্য। কারেন্ট অ্যাকাউন্টে যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সেই কারেন্ট অ্যাকাউন্ট পারপাসের জন্য আমাদের কিন্তু 100% আমরা ছাড় পাচ্ছি। মানে যে কোনো রকম, ধরো বিদেশে পড়তে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, চিকিৎসার জন্য যাচ্ছি, সেই সমস্ত কারণে কিন্তু আমাদের 100% আমাদের আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনভার্টিবিলিটি ব্যাপারটা রয়েছে। তো কনভার্টিবিলিটির ব্যাপারটা, এটার সঙ্গে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাকে মাথায় রাখতে। এগিয়ে যাচ্ছি আমরা। নেক্সট আমাদের কি বলছে? নেক্সট আমাদের বলছে রিটেন ইনফ্লেশন। রিটেন ইনফ্লেশন 4 মান্থস হাইতে পৌঁছে গেছে। এটা আসলে কি ব্যাপার? না, ভারতবর্ষের যে হেডলাইন রিটেল ইনফ্লেশন রয়েছে, সেইটাকে আমরা এক কথায় ইনফ্লেশনকে আমরা মুদ্রাস্ফীতি হিসেবে দেখি। এইটা তো আলাদা করে আশা করছি কারোর বলার দরকার নেই, তাই না? মুদ্রাস্ফীতি হিসেবে আমরা দেখি। এবার এই যে মুদ্রাস্ফীতি রয়েছে, সেইটাকে আমরা পরিমাপ করি দুটো তালিকা বা দুটো ইন্ডেক্সের মাধ্যমে। ভারতবর্ষে কত রয়েছে? একটা হচ্ছে আমাদের সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আরেকটা হচ্ছে আমাদের ডাব্লিউপিআই বা হোলসেল প্রাইস ইন্ডেক্স। সিপিআই এটা হচ্ছে আমাদের রিটেলের পুরো ব্যাপারটা দেখে, মানে কনজিউমারের কাছে যে টাকা দিয়ে আমরা জিনিসটা পৌঁছাচ্ছে সেটাকে আমরা দেখতে পাই। এখানে আমরা বোথ প্রোডাক্ট, আমরা যেখানে দ্রব্যের ব্যাপারও দেখছি এবং সার্ভিসেস সেটাও দেখছি, ঠিক আছে? যার জন্য এটাকে আমরা কি দেখতে পাচ্ছি? সিপিআই এর আন্ডারে বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের আন্ডারে দেখতে পাচ্ছি। হোলসেল প্রাইস ইন্ডেক্স মানে হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, সেখানে হোলসেলের প্রাইস, এবং এই যে হোলসেল কথাটা, এই কথাটা শুধুমাত্র প্রোডাক্টের সঙ্গে যায়, কোনো সার্ভিসের তো আর হোলসেল হয় না। তো সুতরাং এখানে আমরা শুধুমাত্র প্রোডাক্টের যে ইনফ্লেশনটা রয়েছে সেটাকে আমরা দেখতে পাই। এখানে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, 2014 আগে অবধি কিন্তু আমরা দেখতে পাই যে ডাব্লিউপিআই কে কেন্দ্র করেই কিন্তু আরবিআই তার যে স্ট্র্যাটেজি, আরবিআই তার যে ইনফ্লেশন কন্ট্রোল করার যে ব্যাপার স্যাপার, সেগুলো কিন্তু ডাব্লিউপিআই কে ধরেই করতো। সিপিআই কে 2014 সালের পর থেকে
মাথায় রাখা হয় যে সিপিআই ধরে কিন্তু সমস্ত ব্যাপারটা এখন করা হচ্ছে। তাহলে বর্তমানে এখন কিসের ওপর ভিত্তি করে আরবিআই তার মনিটারি পলিসি, তার যে বিভিন্ন বাইমান্থলি মনিটারি পলিসি গুলো আসে সেটা কিসের ওপর ভিত্তি করে? না সিপিআই এর ওপর ভিত্তি করে। তোমাদের অনেকের কাছে হয়তো এই সমস্ত টার্মগুলো একটু জটিল মনে হতে পারে। আমি আবারও বলবো, বারবার এই সমস্ত কনসেপ্ট গুলোকে ঝালিয়ে নিয়ে তবেই তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে আসো। আমি কিন্তু বারবার রিকোয়েস্ট করছি, যদি তোমার ইকোনমিক্স এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই সমস্ত জিনিসপত্র পড়ে কোনো লাভ হবে না, মাথার উপর দিয়ে যাবে। কারণ কি, মুখস্থ করে তো আর ইকোনমিক্স হবে না, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আমি কি বলছি না বলছি। কি তোমার মনিটারি পলিসি কমিটি, কি তার বাইমান্থলি মনিটারি পলিসি, কি আরবিআই কি করছে, হোলসেল প্রাইস ইন্ডেক্স কোনটা, কিভাবে সে ইনফ্লেশন টার্গেটিং করছে, কিচ্ছু বুঝতে পারবে না। আমি কিন্তু বারবার বলছি, প্লিজ এটা আমার রিকোয়েস্ট আমার তরফ থেকে যে তোমরা একবার বেসিক গুলোকে ভালো মতো বুঝে নাও। কোনো রকম সমস্যা থাকলে আমাকে সরাসরি জিজ্ঞাসা করো, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমার দিক থেকে সেটা বলে দেওয়ার। এবং তারপরে এই ভিডিওগুলো দেখলে তোমরা একটা সাংঘাতিক মজা পেয়ে যাবে। এত কিছু হচ্ছে আমরা জানি না, এরকম টাইপের একটা ফিলিং তোমাদের মধ্যে কিন্তু আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার ব্যাপারটা আমরা একটু বলি যে ইনফ্লেশনের ব্যাপারটার ক্ষেত্রে কি কি জিনিস হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিসেম্বর 2023-এর ইনফ্লেশন কি ছিল। ঠিক আছে, এখানে ফুড ইনফ্লেশন কত ছিল, কিরেলস এর উপরে, মিটের উপরে, ফিশের উপরে, হেন তেন এসব জিনিসগুলো চাইলে তোমরা মনে রাখতে পারো। যে জিনিসটা তোমাদের এখানে বুঝতে হবে সেটা হচ্ছে রিটেল ইনফ্লেশন হ্যাজ পারসিস্টেড অ্যাবাভ আরবিআই ব্যাংকস 4% টার্গেট। এই ব্যাপারটা কি? আসলে আরবিআই কি করে? আরবিআই হচ্ছে ইনফ্লেশন টার্গেটিং করে। ঠিক আছে, এটা আমি তোমাদের বলে দিই। আর আরবিআই কি করে? ইনফ্লেশন টার্গেটিং। আরবিআই ইনফ্লেশন টার্গেটিং কি? না আরবিআই চেষ্টা করে, আরবিআই কি চেষ্টা করে? না আরবিআই চেষ্টা করে পুরো ব্যাপারটাকে 4%-এর মধ্যে ধরে রাখার, +-2%। তার মানে আমি যদি একদম পুরো সাদামাটা কথায় বলি, তাহলে আরবিআই চেষ্টা করে 2%-এর থেকে 6%-এর মধ্যে মুদ্রাস্ফীতিকে ধরে রাখা। মানে যে কোনো জিনিসের দাম যেন তার আগের বছরের সেই দিনের দামের তুলনায় 6%-এর বেশি না বাড়ে। এটা হচ্ছে আমাদের ইনফ্লেশন বাড়ার মোদ্দা কথা। ইনফ্লেশন সবসময় পয়েন্ট টু পয়েন্টে হয়। ঠিক আছে, কোনো জিনিসের দাম কত বেড়েছে সেটা যখন আমি বের করতে চাই, তো এটাকে পয়েন্ট টু পয়েন্টে বের করা হয়। হোয়াট ডু মিন বাই পয়েন্ট টু পয়েন্ট? তার মানে হচ্ছে যে কোনো একটা জিনিসের দাম, ধরো আজকে যদি আমি বলি যে আজকে আমার 12ই মে, আজকে হচ্ছে আমাদের 12 মে 2024, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আজকে যদি 12ই মে 2024 হয়, তাহলে এর ঠিক এক বছর আগে কি 12ই মে 2023। তো এই ঠিক এক বছর আগে 2023 সালে সেই জিনিসটার দাম কত ছিল, এটাকে বলা যায় পয়েন্ট টু পয়েন্ট। মানে কোনো একটা জিনিসের আমি যদি দাম নির্ধারণ করি, তাতে বেড়েছে কিনা নির্ধারণ করি, তাহলে এক্সাক্ট সেই দিন আগের বছর কত দাম ছিল সেটার উপরে ভিত্তি করে পুরো ব্যাপারটা দেখা। তো এবার আমি যখন দামটা দেখলাম, সেই দিনের দাম এবং আজকের দামের মধ্যে কিন্তু অন্তত যেন আমাদের এই 6%-এর মধ্যে পুরো ব্যাপারটা থাকে। এটাই হচ্ছে আরবিআই ইনফ্লেশন টার্গেট। এবার এখানে বলছে যে সেখানে কি হয়েছে, না আরবিআই যেটা টার্গেট করেছিল তার থেকে ওপর দিয়ে বেরিয়ে গেছে। মানে হয়তো 6% করেছিল, তার ওপর দিয়ে বেরিয়ে গেছে। সেটা অবশ্যই একটা খুব ভালো নয়। কারণ কি, পরপর 51 মাস, কি বলছে এখানে, while retail inflation has persisted above RBI target for 51 consecutive months, if fell below expectations for second consecutive month। মানে একটানা একটা সময় অবধি কিন্তু এটা পারসিস্ট করছে, যেটা অবশ্যই আরবিআই এর যে কার্যকারিতা তার উপরে কিন্তু যথেষ্ট বড় একটা প্রশ্ন চিহ্ন। যে ভাই তুই এত বড় একটা সংস্থা হয়ে কি করে এই গোটা ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারছিস না। নেক্সট, আমরা এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবো যে এটা হচ্ছে আমাদের যে সমস্ত সিপিআই গুলো বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স গুলো রয়েছে, সেটাকে আমরা বর্তমানে চারটে আমরা তালিকায় দেখতে পারি, আলাদা আলাদা তালিকা। এটা হচ্ছে সিপিআই ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচারাল লেবারার্স, সিপিআই ফর রুরাল লেবারার্স এবং সিপিআই ফর আরবান নন ম্যানুয়াল এমপ্লয়িজ। এই প্রথম তিনটে তালিকা তৈরি করে হচ্ছে আমাদের লেবার ডিপার্টমেন্ট, লেবার ব্যুরো, আমাদের লেবার ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ লেবারের আন্ডারে যে আমাদের লেবার ব্যুরো রয়েছে, তারাই তিনটে তালিকা তৈরি করে। আর এইটা তৈরি করে হচ্ছে আমাদের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, যেটা কিনা আমাদের মসপির আন্ডারে, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সরি ভুল হলো এখানে লেখাটা, মসপি, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন।
এই মসপির আন্ডারে আমাদের পুরো জিনিসটা এখানে তৈরি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, আমাদের যে সিপিআই তৈরি করা হয় তার বেস ইয়ার হচ্ছে, মানে যে বছরটাকে ধরে আমরা পুরো জিনিসটা করি সেটা হচ্ছে 2012। কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সের যে আমাদের তালিকাটা তৈরি হয় সেটা হচ্ছে 2016-র ওপর, 2016 বেস ইয়ার ধরে কিন্তু পুরো ব্যাপারটা করা হয়। বাকি তিনটেতে আমাদের বেস ইয়ার 2012 হিসেবে ধরা হয়েছে। চলে আসছি আমাদের সেবি চেয়ারপারসনের মাল্টিলিঙ্গুয়াল ইনিশিয়েটিভ। কিছুই না, এখানে হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড, সিডিএসএল যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে আমাদের এশিয়ার প্রথম লিস্টেড ডিপোজিটারি। আচ্ছা, লিস্টেড ডিপোজিটারি ব্যাপারটা কি স্যার, এইটা একটু প্রথমে বুঝে নিই। আমরা যখন শেয়ার বাজারে ইনভেস্ট করতে যাই, আমাদের তখন একটা প্রয়োজন হয় হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্টটা কি? ডিম্যাট অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের ডিম্যাটেরিয়ালাইজ অ্যাকাউন্ট। ডিম্যাটেরিয়ালাইজ অ্যাকাউন্ট, ঠিক আছে। তার মানে কি? তার মানে হচ্ছে কি, এই যে ডিম্যাট অ্যাকাউন্টটা রয়েছে এটা যে কোনো ব্রোকিং কোম্পানি বা যে কোনো ব্যাংকের সঙ্গে তুমি খুলতে পারো। মানে এটা হচ্ছে তোমাকে ভার্চুয়ালি তোমার কাছে সেই শেয়ারটা যে রয়েছে সেই শেয়ারটা তোমার কাছে দেখাবে। মানে তুমি ধরো একটা শেয়ার কিনলে, ধরো শেয়ার কিনলে একটা টাটা গ্রুপের, ঠিক আছে, টাটা গ্রুপের একটা শেয়ার কিনলে বা 10টা শেয়ার কিনলে, এখানে তুমি ধরো আমাদের আদানি গ্রুপের 20টা শেয়ার কিনলে, তো তোমার কাছে এইগুলো তোমার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে তোমার দেখানো হবে। তোমার 10টা শেয়ার রয়েছে, 10,000 টাকা তুমি সেখানে খরচা করেছো, আর 20টা শেয়ার কিনেছো, সেখানে 25,000 টাকা তুমি খরচা করেছো। এবার এই শেয়ারের দাম কত বাড়ছে, কত কমছে, তোমার কত লাভ হচ্ছে, কত লস হচ্ছে, সেগুলো দেখাবে। কিন্তু এই যে তুমি শেয়ারটা কিনেছো, তোমার হাতে কি সেই শেয়ারটা রয়েছে? না, এটা তোমার জাস্ট অ্যাপের মাধ্যমে, এটা তোমার জাস্ট ইলেকট্রনিক ডিভাইসে সেটা দেখানো হচ্ছে। মানে এটা ভার্চুয়ালি তোমার কাছে রয়েছে, তোমার কাছে অ্যাকচুয়ালি কিন্তু নেই। ঠিক যেরকম ভাবে আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা শো করে, আজকে ধরো আমার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এসবিআই এর আন্ডারে, সেই সেভিংস অ্যাকাউন্টে আমার যে টাকাটা শো করবে, ধরো 40,000 টাকা যদি আমার অ্যাকাউন্টে শো করে, তার মানে আমার হাতে কি টাকাটা রয়েছে? না, আমাকে সেই ব্যাংকে গিয়ে বা আমাকে এটিএম এ গিয়ে আমি যদি এই টাকাটা তুলি তবে সেটা আমার হাতে ক্যাশ আসবে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে কি হয়, ডিপোজিটারি যেটা রয়েছে আমাদের, সেটা কি করে, যে সমস্ত কোম্পানিগুলো প্রথম শেয়ার লঞ্চ করে, যেটাকে আমরা ইনিশিয়াল পাবলিক অফার বলি, সেই সময় কি হয়, সমস্ত শেয়ার একটা অফিসে রাখা হয়। যে আসল যে কাগজ, আসল যে দস্তাবেজ, সেটা একটা অফিসে রাখা হয়, ঠিক আছে। সেইটাকে বলে হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটারি। সেইটাকে বলে হচ্ছে আমাদের এই যে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড। এটা হচ্ছে এশিয়ার প্রথম ডিপোজিটারি যেখানে তোমার আমরা দেখতে পাই পুরো ব্যাপারটা থাকে, পুরো কাগজপত্রগুলো, সমস্ত ব্যাপার স্যাপারগুলো সেখানে জমা রাখা হয়। আর ভার্চুয়ালি গোটা দেশ জুড়ে সেই শেয়ারগুলোকে নিয়ে লোকজন খেলে, ঠিক আছে। শেয়ার বাজারে দুটো মার্কেটের কথা তোমরা নিশ্চয়ই জানবে, একটা হচ্ছে তোমার প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে তোমার সেকেন্ডারি মার্কেট। আস্তে আস্তে আমাদের সমস্ত পরীক্ষার লেভেল কিন্তু বাড়ছে। তোমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ভীষণ মুশকিল। আসছে দিনে দাঁড়িয়ে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। শেয়ার বাজারকে দুটো মার্কেটে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এবং আমরা জানি যে যখন ইনিশিয়াল পাবলিক অফারিং হয়, প্রাইমারি প্লেয়াররা প্রথমে কেনে, তারপরে তারা যখন নিজেদের মধ্যে চালাচালি করে। তো আমরা বেসিক্যালি আসি হচ্ছে শেয়ার বাজারে সেকেন্ডারি মার্কেটে। এই সেকেন্ডারি মার্কেটটাই আমাদের শেয়ার মার্কেট হিসেবে পরিচিত, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা যদি বেসিকটা যদি না জানি, তাহলে কিন্তু আমাদের আসছে দিনে খুব সমস্যায় পড়তে হবে। তো কি বলছি এখানে দেখো, তো এশিয়ার ফার্স্ট লিস্টেড ডিপোজিটারি, আমাদের সিলভার জুবলি অনুষ্ঠানে আমাদের যে চেয়ারপারসন রয়েছে এই মুহূর্তে, প্রথম মহিলা চেয়ারপারসন সেবি, তিনি হচ্ছেন মাধবী পুরী বাচ। তিনি একটা গ্রাউন্ড ব্রেকিং একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যারা ইনভেস্টার রয়েছে তারা তাদের পছন্দ মতো ভাষায়, তোমার কি হবে, পছন্দ মতো ভাষায় তারা তাদের স্টেটমেন্ট পাবে। বেসিক্যালি তুমি যখন একটা শেয়ার কেনো, এই যে তুমি টাটার 10টা শেয়ার কিনলে বা তুমি যে আদানি গ্রুপের 20টা শেয়ার কিনলে, এই শেয়ারটা যেই মুহূর্তে তুমি কিনলে, ওটা তো তুমি কোনো একটা অ্যাপের মাধ্যমে ধরো কিনলে বা অনলাইনে কোনো একটা জায়গা থেকে কিনলে, কিন্তু তোমার কাছে ফর্মাল ইমেল আসবে হচ্ছে তোমার সিডিএসএল থেকে। ফর্মাল ইমেল তোমার ইমেল আইডিতে আসবে হচ্ছে সিডিএসএল থেকে। এবং সেখানে তোমার পুরো জিনিসটা থাকবে যে তুমি এখন এই শেয়ারের অধিকারী। তুমি যে 10টা শেয়ার কিনেছো সেটা এই সিডিএসএল এর অ্যাকাউন্টে লেখা থাকবে যে এই 10টা শেয়ারের অধিকারী হচ্ছে তুমি, ঠিক আছে। তোমার কাছে ফর্মাল মেল আসবে।
এবার এই যে অনেক সময় কি হয়, অনেকের মনে হয় যে আমি কটা শেয়ার কিনলাম, তার কি অ্যাকাউন্ট রয়েছে, তো এটাকে বলা হচ্ছে কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটা এতদিন অবধি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশেই ছিল। এখন সেই জায়গাটায় 23টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের পুরো জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়েছে, যাতে একজন সাধারণ মানুষও সেই জিনিসটা পড়ে বুঝতে পারে। এটার টাইটেল দেওয়া হয়েছে আপকা ক্যাশ আপকি জুবানি। তার মানে এই সিএসটা কি? সিএসটা হচ্ছে কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনার কথায় বা আপনার ভাষায় আপনাকে দেওয়া হচ্ছে। তো এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিলভার জুবলিতে আমাদের সেবির চেয়ারম্যান লঞ্চ করেছে। এখানে অবশ্যই সিডিএসএল বাডি সহায়তার কথা বলতে পারি, যেটা 24/7 আমাদেরকে সাহায্য করছে, 24 ঘন্টা আমাদের সঙ্গে রয়েছে। এটা কিছুই না, এটা একটা চ্যাটবোর্ড, যেটা সেলফ সাফিসিয়েন্সির দিকে, মানে আমরা যাতে নিজেরা নিজেদের মতো করে বুঝতে পারি সমস্ত কিছু, যা তোমার প্রশ্ন থাকবে তুমি জিজ্ঞাসা করবে, সে উত্তর দেবে। এবং 4টি ল্যাঙ্গুয়েজ এই চ্যাটবোর্ডটা এই মুহূর্তে সাপোর্ট করছে। তো সমস্ত দিক থেকে সেবি চাইছে যে ইনভেস্টমেন্টের পরিমাণটা আরো বাড়ুক, ইংলিশ ভাষা যেন কোনো রকম ভাবে তার কাছে না আসুক। কারোর কাছে যদি কোনো ইচ্ছা থাকে, কারোর যদি ইচ্ছে থাকে যে ভারতবর্ষ বা বিভিন্ন মিউচুয়াল ফান্ড বিভিন্ন রকম স্টকে ইনভেস্ট করবে, তাহলে সেটা যেন খুব সহজলভ্য ভাবে তাদের কাছে পৌঁছে যায়। এই হচ্ছে সেবির 25 বছরের উদ্দেশ্য। কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই 25 বছরের সিলভার জুবলিতে? সিডিএসএল এর মাল্টিলিঙ্গুয়াল ইনিশিয়েটিভ রয়েছে, ডিজিটাল ট্রাস্ট রিপোর্ট একটা দারুণ সুন্দর ইনিশিয়েটিভ, আর একটা হচ্ছে নিপ ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন, সেটাও কিন্তু একটা খুব ভালো ইনিশিয়েটিভ, তোমরা একবার দেখে নিই। লাস্টলি এলআইসি, আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের ফুল ফর্ম, কোম্পানি কিন্তু নয়, এটা হচ্ছে কর্পোরেশন। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, সে কি করেছে, সে হচ্ছে তোমার একটা নতুন জীবন ধারা 2 বলে একটি অ্যানুইটি প্ল্যান নিয়ে চলে এসছে। এটা তোমরা প্ল্যানের ডিটেলস পেতে পারো। ঠিক আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি মিনিমাম এন্ট্রি এজ 20 ইয়ার্স, লাস্ট বার্থডে, এইভাবে বিভিন্ন রকমের স্কিম আস্তে আস্তে। আসলে কি হচ্ছে, ধীরে ধীরে যত সময় যাচ্ছে, এলআইসির যে গোটা স্ট্রাকচারটা রয়েছে, যেখানে যেভাবে তারা এলআইসি এতদিন ধরে কাজ করছিল, সেই স্ট্রাকচারে কিন্তু একটু ফাঁক ফোকর দেখা দিয়েছে। ফাঁক ফোকর ইন দ্য সেন্স, মানুষজন কিন্তু এখন এলআইসি কেনার জন্য ইন্টারেস্টেড নয়, সে আগেও ছিল না, আজও নয়। তো সেই জন্য নতুন নতুন স্কিমের মাধ্যমে যে নিউ এজ ইনভেস্টার যাদের রয়েছে, তাদেরকে যাতে আরো আকর্ষিত করা যায়, সেই চেষ্টা কিন্তু এলআইসি সময় সময় বিভিন্ন স্কিমের মাধ্যমে করছে। এরকমই একটা নতুন স্কিম এখানে নিয়ে আসা হয়েছে। স্কিমের ডিটেলসটা তোমাদের সামনে রাখা হলো, তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো আজকের আমাদের এই যে আলোচনাটা, এটা এখানেই শেষ করছি। গোটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এভাবেই প্রতি সপ্তাহের ভিডিও নিয়ে আমি সুস্থ চৌধুরী তোমাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।